রাত তখন গভীর। সেনানিবাসের মইনুল রোডের ঐতিহাসিক সেই বাড়িটি ঘিরে রেখেছে একদল সশস্ত্র লোক। দরজায় টোকা নয়, বরং সরাসরি লাথি। ঘুম ভাঙে তরুণ নেতার, কিন্তু চোখ খোলার আগেই তার মাথায় ঠেকানো হয় বন্দুক। অন্ধকার ঘরে তাকে ঘিরে আছে অচেনা কণ্ঠ, অচেনা শব্দ। ধীরে ধীরে বেঁধে ফেলা হচ্ছে হাত, আর শুরু হচ্ছে আঘাত। কেউ বলছে স্বীকার কর, আবার কেউ বলছে বাঁচতে চাইলে চুপ থাক। কিন্তু এই মানুষটি অপরাধী ছিলেন না। তিনি ছিলেন বাংলাদেশের সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্বের মুখ, তারেক রহমান। 2007 সালের 11 জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি হলো। সামরিক প্রভাবে গঠিত তত্ত্বাবধায়ক সরকার হাতে নিল দেশের নিয়ন্ত্রণ। নামমাত্র দুর্নীতি বিরোধী অভিযান চলছিল, আর তার সবচেয়ে বড় টার্গেট বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। রাতের আধারে সেনানিবাসের মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তারেককে। নিয়ে যাওয়া হয় এক গোপন জিজ্ঞাসাবাদ কেন্দ্রে, যা পরিচালিত হতো ডিজিএফআই বা প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার অধীনে। সেখানেই চলেছে নির্মম অত্যাচার। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ভয়ঙ্কর নির্যাতনের নির্দেশদাতা কে ছিলেন? সবার আগে উঠে আসে এক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর নাম, যিনি ছিলেন সম্পর্কে তারেক রহমানের মামা। বিভিন্ন রিপোর্ট ও ইউটিউব সাক্ষাৎকারে মাসুদ উদ্দিনের নাম সরাসরি এসেছে নির্যাতনের মাস্টারমাইন্ড হিসেবে। তিনি ছিলেন তৎকালীন ডিজিআইএফ এর প্রভাবশালী কর্মকর্তা। তার নিয়ন্ত্রণেই চলেছে চোখ বেঁধে জেরা, ভয়ভীতি দেখানো এবং শারীরিক নির্যাতন। তবে মাসুদ উদ্দিন একা ছিলেন না। সূত্র অনুযায়ী ঢাকা সেনানিবাসে দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তা এবং ডিজিএফআই এর নির্দিষ্ট একটি টিম অংশ নেয় এই অপারেশনে। সবচেয়ে বেদনাদায়ক বিষয় ছিল, তারেক রহমানের উপর নির্যাতন চালানো ব্যক্তিদের অনেকেই ছিলেন পরিচিত মুখ। ক্ষমতার ঘূর্ণিপাকে তারা কি হারিয়ে ফেলেছিলেন মানবিকতা, নাকি রাজনীতির নামে পরিবার থেকেও বিভক্ত হয়ে গিয়েছিল তখন? তারেক নিজেই 2007 সালের 28 নভেম্বর আদালতে বলেন, জিজ্ঞাসাবাদের সময় তার চোখ বেঁধে রাখা হতো, দেওয়া হতো মেরুদণ্ড ভাঙা আর ক্রসফায়ারে হত্যার হুমকি। মেডিকেল রিপোর্ট মতে তার মেরুদণ্ডের 6 ও 7 নম্বর হাড় ভেঙে গিয়েছিল। অনেকগুলো হাড় বাঁকা হয়ে যায় এবং 33টি হাড়ের দূরত্ব পরিবর্তিত হয়। তারেক রহমানকে যারা নির্যাতন করেছিল তারা শুধু একজন রাজনৈতিক নেতাকে নয়, তারা আঘাত করেছিল মানবাধিকারে, পারিবারিক বিশ্বাসে এবং বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচারে। এই নির্যাতন মোটেও কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল একটি তীক্ষ্ণ বার্তা। ভবিষ্যৎ নেতৃত্ব যেন ভয় পায়, যেন মুখ বন্ধ রাখে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।